এখন এসেছি কামারপুকুরে এখানে আমরা খাবারের লাইনে দাঁড়িয়েছি, একদম বিধ্বস্তের মতো এসে দাঁড়িয়ে পড়েছি, না কানের না লিপস্টিক না কিছু। এই যে এখন এখানে খাবারের লাইনে দাঁড়িয়ে দিয়েছে, এখানে টোকেন কাটতে হয়েছে 40 টাকা করে টোকেন। 12টার পরে এখানে আর গেটে ঢুকতে দেওয়া হয়নি, মানে 11:30 পর্যন্ত এখানে ঢুকতে দেওয়া হয় গেটে। তবে ভিডিও করা বারণ আছে, ভিডিও করা ছবি তোলা, তো আমরা সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আপাতত এখানে অনেক ভরসা করে মানে হিম্মত করে আমরা ভিডিওটা স্টার্ট করেছি। আর এই যে একটা লিপস্টিক নিয়ে দাঁড়িয়েছি, একটু লাগাতে হবে, মানে একটু বিধ্বস্তের মতো। এখানে সব আমাদের ম্যাডামরা সব মানে গার্জেনরা এসছে, গার্জেনরা সব ছবি টবি তুলতে, আর ফটোশ্যুট হচ্ছে। এই যে এখানে হচ্ছে খাবারের প্রবেশ গেট, আর এই যে লাইন, আর এই যে খাবারের লাইন পুরো। হলের ভিতরে আছে, আর এখানে যে খাওয়া দাওয়া এখন টেবিল চেয়ার সিস্টেম করে দিয়েছে, আর এই যে এখানে পাতা দিয়েছে। আর এখানে হাই করো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি চলে এসেছি জয়রামবাড়ি কামারপুকুরে। তো জয়রামবাড়ি কামারপুকুরে এসে আমাদের এই যে এখানে গ্রাউন্ডে বাস দাঁড়িয়েছে, তো এখন আমরা আছি কামারপুকুরে। আর এরপরে আমরা যাব এখান থেকে আমাদের এখানে, মানে আমরা এসে পরে আগে এখানে টিকিট করে, এখানে ভোগ খাওয়ানোর টাইম ছিল সকাল 9টার থেকে এখানে টিকিট কাটা হয়। টিকিট কাউন্টারে আমরা গিয়ে এখানে টিকিট কাটলাম, টিকিট কেটে এখানে ভোগ খাওয়া হয়ে গেছে আমাদের, কারণ এখানে 12টার পরে আর ভোগ খেতে ঢুকতে দেবে না। তো আমরা এখানে ভোগ তো খেয়ে পরে এসেছি, আর এখানে এসে পরে আপাতত আমরা একটু রেডি টেডি হয়ে গেলাম, আর তখন এসে পরে আমরা রেডি হতে পারিনি। আর এরপর ভোগটা খেয়ে পরে এবার আমরা ঘুরতে বেরিয়েছি, আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এখানে আমরা পাশ দিয়ে যাচ্ছি, এটা হলো কামারপুকুর যাত্রী নিবাস। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস কামারপুকুর। এখানে আমাদের সব যতজন এসছে সবাই এখানে ঢুকবার চেষ্টা করছিল, ভাবছিল যে এখানে ঢুকে দেখে আসবে, কিন্তু এটি হলো আসলে মানুষদের থাকার জন্য যাত্রী নিবাস। তো যারা আসবে তারা এখানে থাকতে পারো, টিকিট করাতে হবে আগের থেকে যদিও। আর এই যে এখানে খুব সুন্দর জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, বাইরে থেকে আমরা দেখছি, ভিতর থেকে দেখা যাবে না। তো এখন আমরা এখানে দেখছিলাম এই যে লোকাল দোকানগুলিতে এখানে মা শারদা এবং রামকৃষ্ণদেবের অনেক মূর্তি আছে। তারপরে এখানে কিন্তু ব্যাগের দোকানে আমি একটু বেশিই দেখতে পেলাম, আমি কিন্তু একটা ব্যাগও নিয়েছিলাম এখান থেকে। আমার যে লাইভটি ছিল সেখানে আমি লাইন দিয়ে ব্যাগের দোকান দেখতে পাওয়া যাচ্ছে, আর কিছু কিছু দোকান আছে। এখানে কামারপুকুরের ফেমাস একটি জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সাদা বনে। তো এখন আমরা টোটো ভাড়া করে নিয়েছি, আর টোটোয় নিয়েছিল 20 টাকা করে। যে যে জায়গাগুলো আছে কামারপুকুরে সেই জায়গাগুলি আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো এখন আমরা যাচ্ছি টোটোয় করে। এটি হচ্ছে এই বাড়িতে গদাধরের বিশেষ যাতায়াত ছিল তথা রামা। এখানে প্রবেশ নিষেধ আছে, পাইন কুটির এটি। আর এই যে এদিকে আছে মন্দির, আর এখানে এসে জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাড়ি এইখানে শিবরাত্রিতে অনুষ্ঠান হয়েছিল, তো সেই দিন শিবরাত্রির যে শিব সাজবেন তো তিনি থাকেননি। তো এখানে গদাধর ঠাকুর মানে যে আমাদের শ্রীরামকৃষ্ণদেব, তিনি এখানে শিব সেজে নাটক করেছিলেন। তো এখানে ওইটি হচ্ছে ওনার এখানে ভাব সমাধি আছে, তৃতীয় ভাব সমাধি নাকি এখানে লেখা আছে। তো আমি খুবভাবে ডিটেলস জানি না, তো আমাদের যে টোটোওয়ালা দাদা আছে ওকে আমি জিজ্ঞাসা করি। এরপর যাচ্ছি আমরা এগুলো সব লাহাবাবুদের বাড়ি। লাহাবাবু বলতে এখানকার যে জমিদারদের বাড়ি হচ্ছে, এই যে মাটির বাড়িটা দেখাচ্ছি আপনাদের, ওই হচ্ছে সে মাটির বাড়ি। হ্যাঁ,
আর রামকৃষ্ণ দেবের বাবার বাড়ি ছিলেন আপনার দেরেগ্রাম। ওইখানকার যে জমিদার ছিলেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটা মিথ্যে কথার সাক্ষী দিয়ে বলেছিলেন। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি বলেছিলেন আমি মিথ্যে কথা বলতে পারবো না। তখন ওখানকার জমিদার বলেছিলেন তাহলে তোমাকে গ্রাম ছাড়া হয়ে যেতে হবে। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওই রঘুবীর শিলাকে মাথায় করে নিয়ে কামারপুকুরে চলে এসেছিলেন। কামারপুকুরে এখানকার যে জমিদার ছিলেন ধর্মদাস লাহা উনি আশ্রয় দিলেন। তারপর ঠাকুরের জন্ম হয়েছিলেন এই কামারপুকুরে। এই হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এর উপর নিচে বাড়ি আছে, যে নিচে আন্ডারগ্রাউন্ড আছে এখানে এসে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা কালীর মূর্তি আঁকতেন আর ধ্যান করতেন পড়াশোনা না করে। এই যে সামনে আছে পাঠশালা, এখানে পড়াশোনা, হ্যাঁ এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন। এখানে আপনাদের 10 টাকা করে লাগবে, হ্যাঁ 10 টাকা লাগবে আপনাদের, হ্যাঁ আচ্ছা এখানে রাখবেন। আর এটি হলো লাহাবাবুদের পাঠশালা, এখানে শ্রীরামকৃষ্ণদেব পড়াশোনা করতেন। আর এই হচ্ছে দুর্গা মণ্ডপ, এইখানে রামকৃষ্ণদেব শৈশবে স্বইচ্ছায় চক্ষুদান করেছিলেন। এখানে এই যে মা দুর্গার এখানে পুজো হয়, খুব ধুমধাম করে এখানে পুজো হয়। তো হলো এখানকার লাহাদের দুর্গা মণ্ডপ, এখানে শ্রীরামকৃষ্ণদেব স্বইচ্ছায় মা দুর্গার চক্ষুদান করেছিলেন। আর এই যে আমার পিছনে আছে এখানে হচ্ছে পাঠশালা, যেখানে শ্রীরামকৃষ্ণদেব মানে আমাদের ছোটোবেলায় যাকে গদাধর বলা হতো, তো তিনি এখানে পড়াশোনা করতেন ছোটোবেলায়। তো এখানে পাঠশালা আছে গোপেশ্বর। এই যে এরকমভাবে আগেকার দিনে পাঠশালা ছিল, তো এখানে পাঠদান করা হতো। আর এই যে এখানে পুরোনো দিনের ছবি এখানে দেওয়া আছে, যে কি কি ছিল এখানে। এই যে এখানে লাইন দিয়ে সব দেওয়া আছে। গদাধর এতক্ষণে যে লাহাবাড়ির যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন ধর্মদাস লাহা, এনাকে বলা হতো লাহাবাবু। 1798 সালে এনার জন্ম হয়েছে, 1860 সালে মৃত্যু হয়েছে। আর এখন আমরা যাচ্ছি লাহাবাড়ির যে বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরের ভিতরে। এখানে লেখা আছে এটা যিনি উপর নিচে ঘর আছে, কিন্তু কোথায় আছে সেটা ঠিক জানি না। শ্রীকৃষ্ণদেবের রাসলীলা চিত্র আছে। এই যে এখানে গদাধর এখানে এই যে গদাধর আছে, গদাধর এখানে সাধুদের সেবা করছেন লাহাদের পান্থশালায়। আর এই যে এখানে গদাধরের বিবাহ হচ্ছে। এই যে এগুলো কিন্তু অনেক দিনের পুরোনো, এই যে পুরোহিত মশাই, আর এই যে বিয়ে হচ্ছে। এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের যে জন্ম তার ইয়ে করা আছে, এখানে যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। এই যে এখানে 1.5 গ্রাম হয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন কামারপুকুরে এসেছিলেন, তো সেই এখানে চিত্র বর্ণনা করা আছে। এই যে এখানে লেখা আছে 1.5 গ্রাম হয়েছে। ছবি তুলো। তো এইখানে আমাদের দেখা কমপ্লিট। আর এই যে লাহাবাড়ির যে বিষ্ণু মন্দির, তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এরপর নেক্সট ডেস্টিনেশনে আমরা যাবো।
আর এখানে আছে শ্রীরামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত যে কালী মন্দির। তো আমরা এখন যাচ্ছি কালী মন্দির। আল্লাহাবাড়ির যে ওই বিষ্ণু মন্দিরটা আমরা দেখে এলাম। ওইখানে নাকি শ্রীরামকৃষ্ণ দেব যে ওই বিষ্ণু মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডে একটা ঘর আছে, তো মানে দুটো ঘর আছে, দুটো আন্ডারগ্রাউন্ড ঘর আছে, তো ওইখানে উনি নাকি ধ্যান করতেন নির্জনে। আর এখন আমরা এসেছি কালী মন্দিরে। এখানে এইটি হলো শ্রীরামকৃষ্ণ দেবের কালী মন্দির। তো এখানে আপাতত মূর্তি নেই। আর এই যে এখানে একদিকে শ্রীরামকৃষ্ণ দেবের ছবি ও একদিকে মা শারদার ছবি দেওয়া আছে। গোপেশ্বর শিবের মন্দির, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এখানে ধ্যানস্থ হয়ে গিয়েছিলেন এই মন্দিরে। আচ্ছা, এই যে হলো সেই শিব মন্দির। ধনী মাতার ঘর, যেখানে শ্রীরামকৃষ্ণ দেবকে তার ভিক্ষামা যিনি মা পালন করেছিলেন, তো তার বাড়িতে যে এখানে দেখা। তো এখন এটি মন্দির হয়ে গেছে। আর এখানে ভিতরে আছে ভিক্ষামা যিনি ছিলেন তিনি। এই যে এখানে এখানে লেখা আছে। আর এই যে এখানে ভিক্ষামায়ের, এই যে ভিক্ষামা এখানে গদাধরকে কোলে নিয়ে আছেন। পুকুরটা খনন করা হয়েছিল, ওই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম দিয়েছেন কামার পুকুর। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মের আগে এই জায়গার নাম ছিলেন শুকলালগঞ্জ। ঠাকুর জন্মের পর জায়গার নাম হলো কামার পুকুর। নাম কি ছিল? শুকলালগঞ্জ। তো এখানে প্রথমে এই জায়গার নাম ছিল শুকলালগঞ্জ, তারপরে এই যে কামার পুকুর। ঠাকুর জন্মানোর পর থেকে এই জায়গার নাম হয়েছে কামার পুকুর। বিক্রি করতে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে উনি 5 বছর বয়সে চিনতে পেরেছিলেন ওই সাকারি। ওনার বংশধর বলতে কেউ ছিল না। এই জায়গাটা ঝুড়ি জঙ্গল হয়ে পড়েছিল। এই জায়গার উপরে রামকৃষ্ণ মঠ, চুনি সাকারি বাড়ি ও গদাধর বিদ্যা মন্দির তৈরি করেছে বাচ্চাদের পড়াশোনার জন্য। তো আমরা এখন এসেছি এই যে নাগচম্পা গাছ, এইখানে এই গাছ দেখতে। আর এই গাছের একদম গোড়ার থেকে কিন্তু ফুল ফুটে। এই যে গাছের গোড়ার থেকে একদম এই যে ফুলের কুড়ি দিয়েছে। আর এই গাছের ফুলগুলো একদম সেই নাগের মতো দেখতে, মানে সাপের ফোনার মতো দেখতে। এই যে ফুলটার স্টাইলটা এরকম। এটা শুকিয়ে পড়ে গেছে। আর এই যে এখানে গাছে আছে দু একটা, এখন হয়তো সিজন নয়। আর এই যে এইগুলো হচ্ছে গাছটির ফল। এগুলো হচ্ছে গাছের ফল। এইগুলো গাছের কিন্তু ওই উপরে কোনো ফুল ফোটেনি। গাছের যে উপরে পাতা, এখানে ডালে কোনো ফুল হয়নি। এই গাছের ফুল হয় এই গাছের গায়ে, মানে কাণ্ডে। হ্যাঁ, এখানে গেটটি খুলবে। এখানে গেটটি এখন লাগানো আছে। যে রামকৃষ্ণ মঠ। এই যে শ্রী শ্রী ঠাকুরের ঘর। এইগুলো এটি হলো এখানকার পুকুর, মানে যে জয়রামবাটি কামার পুকুরের যে পুকুর। এখানে এই যে পুকুরটি, এখানে শ্রীরামকৃষ্ণদেব এখানে স্নান করতেন তারা। এখানে কিন্তু আপাতত গেট দেওয়া আছে। আর এই যে এখানে নাম সংকীর্তন হয় ভগবানের জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় এখানে ভিডিও করা বারণ। আর ওইখানে সামনে গেটে ঢুকতে ঢুকতে একটি আম গাছ আছে, যেটি শ্রীরামকৃষ্ণদেব নিজের হাতে লাগিয়েছিলেন। তো অনেক পুরনো গাছ, অনেক বড় গাছটি, কিন্তু ওইখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছে, তো আমি ভিডিও করতে পারি না। আর এখানে কিছু কিছু জায়গায় ভিডিও করলাম। আর প্রচুর ভিড় আছে। এখন বাজে বিকেল 4টার দিকে, প্রচুর ভিড় আছে। তো আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানে আমাদের দেখা প্রায় কমপ্লিট, মানে মোটামুটিভাবে সবাই দেখে নিয়েছি। তো এরপর আমরা যাব মা শারদার স্থানে, ওইখানে জয়রামবাটিতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি জয়রামবাটিতে মা শারদা যে জায়গা, সেইখানে বাসস্থান সেইখানে। তো আমরা আপাতত এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো তোমাদেরকে বাইরের থেকে মন্দিরটা দেখাচ্ছি, আর ভিতরেও যদি যতটা ভিডিও করতে পাবো তো ততটা করবো, দেখাবো। তো চলো, এখানেও কিন্তু সেই জয়রামবাটি কামার পুকুরের মতো এরকম ধারে ধারে দোকান আছে। সরি মাই মিস্টেক, আমি বারবার জয়রামবাটি বলে ফেলছি। সরি, কামার পুকুর, কনফিউজ। এদিকে পুলিশ ক্যাম্প আছে। আর এই হলো শ্রী শ্রী মাতৃ মন্দির এই সাইডে। আর এইগুলো হলো সেই তখনকার দিনের এই যে খড়ের। এটা হলো মায়ের নতুন বাড়ি।
হলো দুর্গা মন্দির। এইখানে কিন্তু দুর্গা পূজার সময় কুমারী পূজা করা হয়। আর এই যে এখানে রেলিং টাইপের করা আছে। আর এই সাইডে আমরা এখন যাচ্ছি সারদা মায়ের যে কক্ষ, মানে যে আমাদের মাটির যে ঘরটি ছিল, তো সেইখানে দেখতে। তো এখানে হয়তো ফটো তোলা নিষেধ আছে, তো আমি দূরে বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি ঘরটা, আর ওইখানে গিয়ে ফটো তুলতে পারবো না। তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে জয়রামবাটি কামারপুকুর ঘুরে পরে আমরা এখন রাত প্রায় 7টা, আর আমরা এখন এসে পৌঁছেছি বনলতা রিসর্টে। আর বনলতা রিসর্টে আমরা এসে পর গিয়েছিলাম পাটিসাপটা পিঠা দেখতে, যেটা এখানকার খুব ফেমাস বলেন সবাই। আমাদের জন্য নয়, আমাদের জন্য নয় না, ওই ঢেকি কুটায় যে চালের যে পাটিসাপটা হয়, তো সেটা এখানে খুব ফেমাস। এখানে নাকি আদিবাসী যে মহিলাগুলি আছে তারা এখানে ঢেকিতে চাল কুটে এখানে পাটিসাপটা করে দেয়। তবে এখানে দাম শুনে আমরা ঘুরে চলে এসেছি, কারণ একটা পাটিসাপটা পিঠার দাম এখানে 50 টাকা। আমরা আমাদের বাড়িতে খেয়ে নেবো, পিঠা আমাদের বাড়িতে ফেলানো যায়, যেহেতু পিঠার জন্য আমরা স্পেশালি আসিনি এখানে। তো এখন আমরা অন্য কিছু চারদারটা ঘুরে দেখছি। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আমার ফোনে খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। আর এখানে ফুল বাগানগুলো যেগুলো এত সুন্দর, মানে দুর্দান্ত মারাত্মক দেখতে লাগছে। এটা দিনের বেলায় এলে সব থেকে ভালো হতো। আর এই যে ঠান্ডায় ঘুরে ঘুরে আমার গলা বসে যাচ্ছে। যেখানে বনলতা ফুড প্রোডাক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে বনলতা স্পেশাল খাবার। আর আমরা এই যে সাইডে খাবারের দাম তুমি 5 টাকা থেকে পাবে, যে আইলে তার বাস চলে যায়। সত্যি এখানে খাবারের দাম খুবই বেশি, খুবই কম। এখানে 5 টাকা না, 5-এর গায়ে আরেকটা 5 বসিয়ে 1 প্লেট পাপড়ি চাট পাওয়া যাবে, সেটা না। এখানে বনলতা মেনলি হলো এই যে এরকম সুন্দর করে সাজানো রেস্ট, আর এই যে এখানে ডেকোরেশন করেছে লণ্ঠন দিয়ে। আর এখানে শুধু যেদিকে তাকাবে শুধুমাত্র ফুল গাছ। তো রাত হয়ে গেছে বলে আমার ফোনে খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা কটেজ টাইপের আছে। আমাদের বনলতা পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, তো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো নয়, তো আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো এখানে শেষ তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। টাটা।